বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে হক ভয়েস থেকে আম, একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। শুধু আমি ব্যক্তি হিসেবে নয়, আমাদের বাংলাদেশের অন্যতম একটি সংস্থা রাওয়ার চেয়ারম্যান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এই দেশের সৃষ্টির শুরু থেকে ষড়যন্ত্র হয়েছে, এখনও ষড়যন্ত্র হচ্ছে, ভবিষ্যতে হবে, প্রতিনিয়ত হচ্ছে। কেননা সেনাবাহিনী এমন একটা সংস্থা যে সংস্থার মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা হয়ে থাকে। এই সেনাবাহিনীর শক্তিশালী সেনাবাহিনী হোক, দেশের সেনাবাহিনী দুর্বেদ্য হোক, সৌম্য শক্তি ক্ষিপ্রতায় অনন্য দুঃসাহসিকতা দেখাক, শত্রুর হৃদয় প্রকম্পিত করার শক্তি সাহস থাকুক, সেটা চায় না অনেকে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশের ইন্ধনে হোক কিংবা দেশীয় শত্রুদের ইন্ধনে হোক, বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন প্ল্যাটফর্ম সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদাগার করে থাকেন, যেটা মোটেও একটা রাষ্ট্রীয় এত গুরুত্বপূর্ণ সংস্থার বিরুদ্ধে আমরা সহজে গ্রহণ করতে পারি না। সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন বুদ্ধিজীবী হলেন দিলারা চৌধুরী। দিলারা চৌধুরী তার দীর্ঘদিনের গবেষণা, তার দেশপ্রেম, তার দেশের প্রতি, দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ, সব কিছুই আমি বহু আগে থেকে দেখছি। যিনি অত্যন্ত দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তিনি হাসিনা সরকারের ফ্যাসিস্ট আমলে হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে কঠিন ভাষায় বক্তব্য রেখেছেন। হাসিনার সিংহাসন কম্পনের তিনিও অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন। একই সাথে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন নেগেটিভ কর্মকাণ্ডের বিরুদ্ধেও তিনি যথেষ্ট সোচ্চার ভূমিকা পালন করেছেন। একই সাথে আমি বলবো, বর্তমান সরকার, বিএনপি সরকার 12ই ফেব্রুয়ারি ক্ষমতা আসার পর এবং ক্ষমতা আসার প্রক্রিয়া নিয়ে, ক্ষমতা আসার পরের বিভিন্ন ভূমিকা নিয়ে তিনি কিন্তু অত্যন্ত সোচ্চার বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য রাখছেন। হঠাৎ করে যে সেনাবাহিনী সম্পর্কেও তিনি কখনো কোনো উচ্চবাক্য করেননি, সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে সবসময় তিনি ভূয়সী প্রশংসা করেছেন। আমার কাছে সে রেকর্ড আছে। সেনাবাহিনীর দেশপ্রেম, সেনাবাহিনীর ঐতিহ্য, সেনাবাহিনীর ইতিহাস, এই সকল বিষয়ে তিনি এবার পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর ভূমিকা নিয়েও তিনি ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু হঠাৎ করে কেন তিনি এই ধরনের বক্তব্য রাখলেন যে সেনাবাহিনী তার বর্তমান মূল দায়িত্ব থেকে সরে গিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ব্যবসায়িক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে? এবং তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, আপনি কোনো বড় কন্ট্রাক্ট দেখাতে পারবেন না যেখানে আর্মির ইনভলভমেন্ট নাই। খুবই আপনার বলবো যে একটা বিস্ফোরক মন্তব্য তো বটেই, এবং কত বড় একটা অপবাদ সেটা আসলে কিন্তু উনি কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি, সেই প্রসঙ্গে পরে আসছি। তিনি আরও বলেছেন, তিনি সেনাবাহিনীকে দেশের জন্য একটি বড় বিস্ফোরা হিসেবে দেখছেন। আমি খুব কষ্ট পাচ্ছি এ ধরনের মন্তব্যে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন ভবিষ্যতে বিভিন্ন ব্যবসায়ী ক্লাবের ভাগাভাগি নিয়ে সেনাবাহিনীর ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা মারামারি শুরু হতে পারে। মাই গড, অ্যানাদার ভেরি ডেঞ্জারাস কমেন্ট। আবার তিনি বলেছেন, মিষ্টি তৈরি করে, খাবার তৈরি করে সেনাবাহিনী ড্রোন তৈরি করতে পারে না। এই অনেকগুলো মন্তব্য তিনি একসাথে করেছেন। আমি
এই মন্তব্যের উপরে বক্তব্য রাখার আগে, কথা বলার আগে আরও দু একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দিলারা চৌধুরী সম্পর্কে আমি বললাম শুরুতেই, ওনার আগে কিন্তু এই দেশের বেশ কিছু পত্রপত্রিকা, যেমন প্রথম আলো, ডেইলি স্টার এবং যেগুলো বাম ঘরানার পত্রিকাগুলো, তারা কিন্তু সেনাবাহিনী সম্পর্কে কন্টিনিউয়াসলি এই দেশ সৃষ্টির পর থেকে বিভিন্ন নেগেটিভ মন্তব্য, ডেরোগেটিভ মন্তব্য করে যাচ্ছিলেন, যারা সেনাবাহিনীকে অবহেলা করে, সেনাবাহিনীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। এও দেখেছি আমরা 7ই নভেম্বর, 3রা নভেম্বরের যে বিপ্লব, 7ই নভেম্বরের প্রতি বিপ্লব, সেখানেও বামপন্থীরা এই দেশের সেনাবাহিনীকে চিরতরে ধ্বংস করে দেওয়ারও তারা প্রস্তুতি নিয়েছিলেন। এবং সেই সাথে তাদের ঘরানার পত্রিকাগুলো সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে। পার্বত্য চট্টগ্রামে যেখানে সেনাবাহিনীর লোকেরা জীবন দিচ্ছে, শহীদ হচ্ছে শত শত, সেইটার মূল্যায়ন না করে তারা সেনাবাহিনী সম্পর্কে সেখানেও নেগেটিভ জিনিসগুলো তারা যেটা করে নাই সেটাও তারা বানিয়ে বানিয়ে কথা বলেছেন। এটা আজকে নতুন নয়। আমি বহুবার বলেছি, আমার বিভিন্ন টক শোতে কথাবার্তা আমি বলেছি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিকাঠি হলো দুটো জিনিস। একটি হলো বাংলাদেশের শক্তিশালী দেশপ্রেমিক একটি সেনাবাহিনী, আরেকটি হলো ইসলামী মূল্যবোধ, সঠিক ইসলামী মূল্যবোধ। এবং এই দুটোকেই ধ্বংস করার জন্য প্রতিবেশী দেশ, শত্রু দেশ এবং এদেশে বসবাসকারী তাদের দোসররা সর্বশক্তি দিয়ে তারা উঠে পড়ে লেগেছে সেনাবাহিনীকে ডিফেম করার জন্য। এখন আসুন, তিনি এ কথা বলেছেন, এই কথাগুলো কিন্তু ওনার নিজের কথা নয়, তাকে ডিমোটিভেটেড করা হয়েছে এগুলো বলার জন্য। এবং কারা করেছে? সেনাবাহিনী থেকেই যারা সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল অফিসার ছিল, বিপদগামী অফিসার ছিল, তারা তো আর্মির ভালো কখনো চাবে না। তারা তার সাথে উঠা বসা করেন, অনেকে হয়তো তারা সেনাবাহিনী সম্পর্কে ডেরোগেটিভ মন্তব্য করাতে পারেন। আরেকটা হতে পারে যে তিনি হয়তো জিনিসটা এইভাবে বললে যে কত বড় একটা দেশের জন্য ক্ষতি হতে পারে সেটা তিনি হয়তো ভাবেননি, কেননা তিনি বিস্ফোরা হিসাবে দেখেছেন সেনাবাহিনীকে। এখন আসুন, দিলারা চৌধুরী, আমার শ্রদ্ধা দিলারা চৌধুরী, আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, আপনি জানেন সেটা। আপনার বিভিন্ন অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানিয়েছি আপনাকে, সেখানে অনেক ভালো ভালো কথা বলেছেন সেনাবাহিনীকে নিয়ে। আমি সেনাবাহিনী কথাটাই বারবার বলছি, কেননা তিনি কিন্তু নৌবাহিনী কিংবা বিমান বাহিনী সম্পর্কে কিছু বলেননি। এখন শুরু করি। শ্রদ্ধা দিলারা চৌধুরী, আপনি নিশ্চয়ই জানেন, আপনার ইতিহাস অজানা নয়। এই সেনাবাহিনী কিন্তু এমন একটা সেনাবাহিনী যে সেনাবাহিনী প্রতিষ্ঠিত হওয়ার পরে, অর্থাৎ এই সেনাবাহিনীর যাত্রা শুরু হয়েছিল কিন্তু 1948 সালের 15ই ফেব্রুয়ারি। যদিও তার পূর্বেও ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে বাংলাদেশের কিছু তৎকালীন বাংলার বেশ কয়েকজন অফিসার ছিলেন এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমাদের অনেক সৈনিকরা যুদ্ধ করেছেন ব্রিটিশ বাহিনীতে থেকে। তবে পূর্ণাঙ্গভাবে সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী শুরু হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠার মাধ্যমে 1948 সালের 15ই ফেব্রুয়ারি। সে সময় মেজর মোহাম্মদ আব্দুল গনি, মেজর টি.আই. হোসেন, মেজর দেন আতাউল গনি উসমানী, কর্নেল আতাউল গনি উসমানী প্রমুখ মুসলমান বাঙালি অফিসারদের উদ্যোগে পাকিস্তান হওয়ার পরপরই তৎকালীন সরকার, পাকিস্তান সরকার ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন, যেটা শুরু করেছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল আইয়ুব খান, পরবর্তীতে ফিল্ড মার্শাল আইয়ুব খান। সেই সময়ে আল্লাহর কি অশেষ রহমতে এই বাহিনী গঠন হওয়ার পর 1965 সালের যুদ্ধে অংশগ্রহণ করে ভারতের বিরুদ্ধে এবং ব্যাপক সফলতা অর্জন করে। পাকিস্তানের সেই সময়ে 65 সালের যুদ্ধে হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছিল কিন্তু আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, অর্থাৎ আমাদের এককভাবে বাঙালি অফিসার জওয়ানদের নিয়ে গঠিত সেই সেনাবাহিনী। এবং জেনারেল জিয়াউর রহমানও সেই সময়
সেই যুদ্ধে অংশগ্রহণ করেন, আরও অনেক অফিসাররা অংশগ্রহণ করেন। সেই থেকে যাত্রা শুরু। একবার চোখ বন্ধ করে দেখুন তো, সেই সময়েও যখন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন দুর্যোগ দেখা দিত, সেই সময় কিন্তু সেনাবাহিনী সবার আগে মাঠে নামত। এরপরে আসুন স্বাধীনতা যুদ্ধ। চোখ বন্ধ করে দেখুন, স্বাধীনতা যুদ্ধে যদি আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো, 5টি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তাদের নেতৃত্বে, এই বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের নেতৃত্বে, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের নেতৃত্বে, জেনারেল ওসমানীর সেই অধিনায়কত্বে সর্বাধিনায়ক হিসেবে যদি সেই ভূমিকা না রাখতো, 11টা সেক্টর না হতো, 3টা ব্রিগেড না হতো, এবং সেই যুদ্ধ পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে না পারত, আজকে কি আপনারা এই বাংলাদেশ দেখতে পেতেন? একবার জিজ্ঞেস করুন নিজেকে। যে রক্ত সেনাবাহিনী দিয়েছে, সে সময়ে যত শহীদ হয়েছে, সেই শহীদদের কথা চিন্তা করেন। তখন কিন্তু আমার শ্রদ্ধেয়া অধ্যাপক দিলারা চৌধুরী এবং যারা বামপন্থীরা এই সেনাবাহিনীকে সহ্য করতে পারেন না, তারাও এই দেশে কথা বলতে পারতেন না। হয় ইন্ডিয়ার অংশ হয়ে থাকতেন, না হয় পাকিস্তানের অংশ হইতেন, দুইটার একটা হতো। তারপরে আসুন 1975 সালে এক নায়কতন্ত্র থেকে, বাকশালী অপশাসন থেকে, যে সময় দেশে ঘরে ঘরে খুনাখুনি হতো, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই নানা ধরনের কর্মকাণ্ড, মানুষে ঘুমাতে পারতো না, দেশটা ধ্বংস হয়ে শেষ হওয়ার পথে ছিল, সে সময় কিন্তু 15ই আগস্টে আর্মি দেশকে ক্রান্তি লগ্নে সঠিক পথে নিয়ে আসে। আপনি এটাও ভুলে যাবেন না, এরপর দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে একমাত্র সেনাবাহিনী ভরসা হয়ে দাঁড়ায় এ দেশের কর্মকাণ্ডে। সেই সেনাবাহিনী প্রত্যেকটা রাষ্ট্রীয় কাজে উদাহরণ রাখছে। কোন কাজ আপনারা পেরেছেন, সিভিল প্রশাসন কোন কাজটা সঠিকভাবে আপনারা করতে পেরেছেন আর্মির সহযোগিতা ছাড়া? এখনও তো আর্মি মাঠে আছে, একটা ভোটও তো করতে পারেন। এখন হাসিনার সময়ের কথা বলতে পারেন, হাসিনার সময় সবাই হাসিনার চাকর হয়ে গেছিল। আপনারাও যদি থাকতেন হাসিনার সরকারে কিংবা হাসিনার অধীনস্থ হয়ে, আপনারাও ঝাড়ু দিতেন হাসিনার করে। সেই সময়ের কথা ভিন্ন, সে পরিস্থিতি ছিল ভিন্ন, দণ্ডমণ্ডের কর্তা ছিল হাসিনা। কথা না শুনলেই খতম, হাত তুলে যে ক্যাচ, এইভাবে বলে দিত, সেই কথা ভিন্ন। কিন্তু এর পরবর্তীতে আপনি দেখেন, দেশের যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে, এই বন্যা বলেন, সাইক্লোন বলেন, এই আর্মি ঝাঁপিয়ে পড়ে, আর্মির সহযোগিতা নেন আপনারা। গত ইলেকশন, তত্ত্বাবধায়ক সরকার, 5ই আগস্টের ভূমিকা, এগুলো ভুলে যাবেন না। সবাই কিন্তু আপনাদের মতো বুদ্ধিজীবীরা কিন্তু এই সেনা সদরে দৌড়েছিলেন যে কোনো পদ পাওয়া যায় কিনা। আসিফ নজরুল এক ব্যাপার মন্তব্য করেছিলেন তিনি আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গিয়ে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখুন এখানেই শেষ নয়। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কত সুন্দরভাবে ধরে রেখেছে। আমাদের 12টি ক্যাডেট কলেজে যে শিক্ষা দেওয়া হয়, সেখানে কারা কারা সেখানে নির্বাচিত হয়, তারা দেশের অবদান, তারা দেশে কী অবদান রাখছে সেটা একবার চিন্তা করে দেখুন। আমাদের প্রায় 44টা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, স্পেশাল ইনস্টিটিউশন, বিইউপি, মেডিকেল কলেজ সারা বাংলাদেশে, তারপরে ধরুন MIST, কি নাই আমাদের প্রশিক্ষণের জন্য। বাংলাদেশের মানুষকেই তো প্রশিক্ষণ দিচ্ছে, বাংলাদেশের ছাত্রছাত্রীদের সুশিক্ষা দিচ্ছে। এই সুশিক্ষা কোথায় পেতেন? সবাই তো ক্যাডেট কলেজে, ক্যান্টনমেন্ট বোর্ডে পড়ানোর জন্য অস্থির হয়ে যান। আপনারা যারা বড় বড় পদে আছেন, তারাও আপনাদের সন্তানদেরকে এখানে পড়াতে চান। তাহলে কি আর্মির ভূমিকা সেখানে আপনি মন্তব্য রাখেন না? কারণ আর্মি শুধু লেখাপড়া করায়, হ্যাঁ তারা যুদ্ধ করতে জানে না, বিস্ফোরা, সেখানে বলেন না। সাইক্লোনে যখন দৌড়ে চলে যায়, তখন বলতে পারেন না মাই গড, এই সেনাবাহিনী সাইক্লোনে লক্ষ লক্ষ লোককে উপকার করছে। যখন বন্যায় ভাসিয়ে নিয়ে যায় দেশ, সে সময় এই সেনাবাহিনী তো আপনাদের পাশে এসে দাঁড়ায়, সেটা বলেন না। তারপরে আসেন সেনাবাহিনীর কাজ। আপনি বলেন যে তারা মিষ্টি, হ্যাঁ মিষ্টি বানাই। মিষ্টি সেনাবাহিনী কি মিষ্টি খাওয়ার
ইচ্ছা হয় না? সেনাবাহিনী যে বিশাল ক্যান্টনমেন্ট থাকে, ক্যান্টনমেন্ট থেকে কি বাইরে আপনার হোটেলে গিয়ে খাবে, মিষ্টি খাবে? সৈনিকরা, এই হাজার হাজার সৈনিকরা কি মিষ্টি খেতে আপনার ওইখানে দোকানে যাবে? মিষ্টি বানায়, সে মিষ্টি বানানোর লোকও আলাদা, সেখানেও আপনাদের মতো সিভিলিয়ানদেরকে এনে মিষ্টি বানানো হয়। আমাদের নিজেদের রেস্টুরেন্ট আছে রাওয়া, সেখানেও আপনাদেরকে আমরা এমপ্লয় করি। আপনাদের সিভিলিয়ান যারা যারা আমি সবাইকে বলবো না, যারা যারা এর বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে, সেনাবাহিনী থেকে যে লক্ষাধিক সৈনিক, লক্ষাধিক সদস্য বাংলাদেশে অবসর অবস্থায় আছে এবং প্রতিদিন অবসর গ্রহণ করছে, অফিসার যে হাজার হাজার 12,000-এর উপরে অফিসার যে অবসরপ্রাপ্ত, এরা কি করবে? এখন যদি বলি এখন খাঁটি বাংলা যদি ঘোড়ার ঘাস কাটবে? তাদের কি ব্যবসা বাণিজ্যের দরকার নাই? তাদের কি কল্যাণের দরকার নাই? 30 বছর, 35 বছর, 40 বছর রিটায়ারমেন্টে চলে আসে, তারা কি বসে বসে ঘরে বসে বসে খাবে? তাদেরকে দিয়ে সেনা কল্যাণ সংস্থা গঠন করা হয়েছে, তাদেরকে দিয়ে সিএসডি গঠন করা হয়েছে, তাদেরকে দিয়ে বিভিন্ন, আজকে আরেকটা কথা বলি যে কন্ট্রাক্টরি, হ্যাঁ কন্ট্রাক্টরি সেনাবাহিনী করে না, সেনাবাহিনী আপনাদের মতো কন্ট্রাক্টর নিয়োগ দেয়। কেন নিয়োগ দেয়? পদ্মা সেতু তৈরি করে তারা। সেনাবাহিনী পদ্মা সেতু তৈরি করে, মেট্রো রেল তৈরি করে, এলিভেটেড ওয়ে তৈরি করে, ফ্লাইওভার তৈরি করে। হ্যাঁ, এই যে রাস্তাঘাট, পার্বত্য চট্টগ্রামের রাস্তাঘাট, বাংলাদেশের কোনো কাজ নাই বড় বড় কাজ, সেটা সেনাবাহিনী ছাড়া হয়। এই সেনাবাহিনী তো সেই কাজগুলো করছে। হ্যাঁ, সেনাবাহিনী নিজে গিয়ে করে না, লক্ষ লক্ষ সিভিলিয়ান কাজ করতেছে এই সেনাবাহিনীর অধীনে দেশের উন্নয়নের জন্য। আবার একই সাথে যারা যুদ্ধ করবে, যুদ্ধের প্রশিক্ষণ প্রতিনিয়ত চলছে, এক দিনের জন্য, 1 ঘন্টার জন্য তাদের বিরতি নেই। সুতরাং এই যে কথাগুলো বললাম, একটু বুঝে শুনে বলেন না কেন? আমরা ইন্টেলেকচুয়াল লেভেলেও তো কথা বলছি, আমাদের বিষ আছে না, দেখেন না? সেখানে তো এই দেশ নিয়ে, জাতি নিয়ে তো আমরা সেখানে কথাবার্তা বলছি। সুতরাং আমি পরিশেষে শুধু বলবো, এবং আপনার মতো একজন বিদগ্ধ বুদ্ধিজীবীকে যারা উস্কানি দিয়েছে তাদের ব্যাপারে সতর্ক হন। মনে রাখবেন, এই সেনাবাহিনী যতদিন শক্তিশালী আছে, এদেশের মুসলিম জনগোষ্ঠী যারা ইসলামকে ভালোবাসে, তারা যতক্ষণ পর্যন্ত সজাগ আছে, এই দেশের আপনারা কিছুই করতে পারবেন না ইনশাআল্লাহ। না, ঘরে ঘরে আবার আমরা তৈরি হয়ে আছি ইনশাআল্লাহ। আরেকটা জিনিস, বিদেশে যে আগে তো বিদেশে মানুষের বাংলাদেশের নামই জানতো না, আজকে জাতিসংঘ শান্তি মিশনে এই হাজার হাজার আমাদের সেনাবাহিনী, আমি নিজেও গিয়েছি, আমরা যে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করছি সেটা কি জানেন? বিভিন্ন জায়গায় আমাদেরকে যে হত্যা করা হয়েছে, আমাদেরকে মারা হয়েছে, শহীদ করা হয়েছে, তার বিনিময়গুলো এসছে। সুতরাং আপনারা দেখুন, পড়ুন, সেনাবাহিনীর অবদান সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারবেন। সংক্ষিপ্ত পরিসরে আমি এতটুকুই বললাম। প্রিয় শ্রোতাবৃন্দ, সেনাবাহিনীকে আপনারা গালি দেবেন না। সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন, এমন একটা ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশন আপনার কথায় যদি আঘাতপ্রাপ্ত হয় তাদের মোরাল ডাউন হয়ে যাবে। মোরাল ডাউন হলে সেনাবাহিনী যুদ্ধ করতে পারবে না। এর 2-1 লোক খারাপ করলে সেনাবাহিনী খারাপ হয়ে যায় না। এবং অহরহ 2-1 দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনার কথা বলছেন, এর চেয়ে লক্ষ গুণে বেশি দুর্নীতি হচ্ছে আমলাতন্ত্রে, রাজনীতিতে। পলিটিশিয়ানরা করছে, রাজনীতিবিদরা করছে, আপনারা করছেন। শিক্ষাঙ্গনে যে দুর্নীতি, বিশ্ববিদ্যালয়গুলোতে যে দুর্নীতি, সেগুলো তলিয়ে দেখেন কি হচ্ছে সেখানে। শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, একমাত্র সেনাবাহিনীর শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করেছে। সুতরাং আজকে এই পর্যন্তই থাকি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সেনাবাহিনীকে গালি দেওয়া মানে দেশকে গালি দেওয়া, সেনাবাহিনীর বিরুদ্ধে বলা মানে দেশের প্রতিটি নাগরিকের বিরুদ্ধে বলা, সেনাবাহিনীর বিরুদ্ধে বলা মানে ইন্ডিয়ার পক্ষে কথা বলা, সেনাবাহিনীর বিরুদ্ধে বলা মানে হলো অন্য দেশের দালাল হিসাবে কথা বলা। সুতরাং মুখ সামলান এবং বেফাস মন্তব্য করা থেকে বিরত থাকুন। বাংলাদেশ সেনাবাহিনী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।